সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি, ও ঘুমাতেও তোমায় দেখি গো। ছোটবেলা থেকেই আমার একটাই স্বপ্ন, আমি গান গেয়ে একজন বড় সিঙ্গার হব। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমার গান যে গাওয়ার মতো সেটা আপনারা তো ভালো করেই জানেন। গান গাই আর যাই হোক, যতই কেমন হোক না কেন ভালোই লাগে। সব সময় মনের আনন্দে গান গাই। আজকে মনের আনন্দে গান গাইতে গাইতে আমি দুলতে দুলতে যাচ্ছিলাম, তখন আমার সাথে দেখা আমার বন্ধু আকাশের সাথে। আকাশ দাঁড়িয়ে কি জানি ভাবছে। আমি ওর কাছে গেলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে রে তুই এখানে ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে কি করছিস, আর উপরে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিস? বন্ধু, আমি ভাবতেছি যদি আকাশে যেতে পারি তাহলে ওখান থেকে একটা চাঁদ নিয়ে আসবো। তাহলে আর রাত হবে না, আর রাত হলে আমাকে বাসায় যাওয়া লাগবে না। দেখিস না, সারা দিনে রাতে বাসায় গিয়ে আব্বুর কাছ থেকে কত বোকা শোনা লাগে। এক কাজ কর, তোকে আমি তোর পাছায় একটা লাথি মারি, ওই লাথিকে তুই একদম চাঁদে চলে যা, ওখান থেকে একটা তুই চাঁদ নিয়ে আয়। দূর হারামজাদা, ওইখান থেকে চাঁদ কিভাবে নিয়ে আসবো? আরে পারবি পারবি, তোর দ্বারা সবকিছু সম্ভব। তুই অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারবি। তোর নাম আকাশ, তুই সব পারবি। তুই নাসা বিজ্ঞানের মহাহেড। হ্যাঁ রে বন্ধু, আজকে তুই বুঝতে পারলি আমার অভিজ্ঞতার কথা। আমি জীবনে কত বড় বড় কাজ করে এসেছি তুই জানিস না। তুই জানিস না, বাসার যত যাবতীয় ইলেকট্রিক কাজ আছে সব কাজ আমি একাই করেছি। তাই তো তোকে বলছি, তোর মতো এমন একজন তো খুঁজতেছে পাবলিক। তুই কেন এখানে বসে আছিস বন্ধু? তুই যা, তুই এখনই নাসার কাছে চলে যা, তোকে যে দরকার আছে। হ্যাঁ রামজাদা, তুই যে আমার সাথে মস্করা করছিস তা আমি ভালো করেই বুঝতে পারছি। কিন্তু এখন এসব বাদ দিয়ে বলতো, এত খুশি কেন? তোর পদের মধ্যে আনন্দ দেখছি আর টিকছে না। বন্ধু আর বলিস না, আব্বাই কইছে যদি এবার রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু আমার একটা আইফোন কিনে দেবে। ওই আনন্দে আমি যে আর ধরে রাখতে পারছি না। হায় রে বন্ধু, তোর মনের ভিতর এতটা কনফিডেন্স বেড়ে গেছে যে তুই রেজাল্ট ভালো করবি। আরে, আমরা তো সবাই ওই ঈশানের কাছ থেকে দেখেই লিখেছি। তো কি হয়েছে? ও কি আমাদের ক্লাসের খারাপ স্টুডেন্ট নাকি? আমাদের পুরো কলেজে সব থেকে টপারও, আর তুই বলছিস যে তুই ওর থেকে লিখেছিস। আবার কেমন জানি না, তোর মুখ থেকে মস্কারি মস্কারি গন্ধ আসে। হ্যাঁ রামজাদা, মুখ থেকে গন্ধ না আসার কারণ কিছুই না। কারণ হচ্ছে গিয়ে আমাদের বন্ধু এসব তো প্রেমে পড়েছে, তাও আবার সাদিয়ার প্রেমে। ও প্রেমে পড়ার পর থেকে কেমন জানি হয়ে গিয়েছে। এলাকায় মন বসে না, পড়তে মন বসে না। এখন পরীক্ষার হলে কেমন লেগেছে আল্লাহই জানে। বন্ধু মার্ডেলা, বলিস কি? এমন কাহিনী ঘটলে তো আব্বা আমারে জুতা দিয়ে পিঠে বাসা থেকে বের করে দেবে। আজকে তো আমাদের ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে, এবং কি আমাদের আছে কলেজ শেষ। রেজাল্ট যদি খারাপ হয়, ভালো ইউনিভার্সিটিতে যদি আব্বু অ্যাডমিশন করাতে না পারে, তারপরে আমাকে মার খাওয়া লাগবে উড়াধুরা। তোর কথা শুনে আমার এখন মনের সুখে গান গাইতে মন চাইতেছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। হারামজাদা, মরছি আমি টেনশনে, আজ তুই মরছিস গান নিয়ে। আমরা তিনজনেই একই নৌকার মাঝি। ওই হারামজাদাটা কেমন লেগেছে আল্লাহই জানে। শুধু এতটুকু শুনেছি, ও বলেছে ও যা লিখেছে তার মধ্যে 60% ঠিক আর বাকি 40% ভুল। মার্ডারা, এখন যদি এতটুকু ভালো হয়, তারপরও আল্লাহ পাক বাঁচিয়েছে এই যাত্রায়, কারণ ফেল তো করব না, ফেলের থেকে তো বাঁচবো। দাঁড়া, হারামজাদাকে মনে হয় দেখতে পাচ্ছি। দূরে দেখ তো, এটা আমাদের ওই কুল্লু হারামে প্রেমে পাগলা মজনু। ওই যে দিন দরদি আমাদের বন্ধু ঈশান না? রুদ্র শালাকে তো দেখতে পাচ্ছি না। শালা অসুখ না আজকে, ধইরা পা দুইটা মাঝখানে রাইখা একটা মিডিল স্টাম্প লাগাই দিব, যে সারা জীবন মনে থাকবো। ঈশান আমাদের কাছে আসতে আমরা দুজন ওকে মারার জন্য তেড়ে আসি। আরে বন্ধু, হয়েছেটা কি? তোরা এভাবে আমাকে উঠে পড়ে লেগেছে কেন মারার জন্য? কি তোদের অন্যায় করে ফেলেছি আমি? তোদের বউ নিয়ে তো বাঘিনী, যার জন্য তোরা এতটা ক্ষেপে আছিস। হারামজাদা, তুই গার্লফ্রেন্ড লাগলে আমাদের থেকে নিয়ে যাবে, বউ লাগলে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, বান্ধবী লাগলে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু কলিটা কি হারামি? বন্ধু,
আমার মন চাচ্ছে কি ওর পা দুটো বেঁধে ওকে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে এরপর ওকে কাতুকুতু দিয়ে সারাদিন দেখি হারামজাদা কত সহ্য করতে পারে। ভাই তোদের তো ভয়ানক ভয়ানক রিমান্ডের কথা শুনে আমার তো ফ্রেন্ডগিরি হয়ে যাচ্ছে রে। কি হয়েছে বল না বন্ধু, আমার তো প্রাণ পাখি এখনই উড়ে চলে যাবে। না না, এত সহজে তোকে কি মরতে দেওয়া যায়? হরামি কোথাকার, তোকে আগে লুঙ্গির চিপায় ভেতরে ধরে ইচ্ছা মতো মারতে পারলে তাহলে কি আমাদের শান্তি হবে রে? হারামজাদা কি করেছে একে বলবি নাকি? না বলেই শুধু আমাকে এভাবে মারবি বলেই যাচ্ছিস? আমার অন্যায়টা কি রে ভাই? তোকে কে বলেছে সাদের সাথে প্রেম করার জন্য, আর সাদের সাথে প্রেম করে পরীক্ষা হলে বসার জন্য, এবং কি ওখানে বসে একটু সব কিছু ভুলে গিয়েছিস? তুই জানিস না তোর থেকে দেখে দেখে আমরা দুজন লিখি, আজকে পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু তোর পেছন দিয়ে বাস ঢুকে দর করে রাখবো, শালার করে শালা। আরে বন্ধু, এটা নিয়ে তুই চিন্তা করিস? আরে এটা তো সামান্য একটা বিষয়। আরে ফেল করব না, যাই হোক যা লিখেছি পাশ করার মতোই লিখেছি, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। তোরা এটা নিয়ে টেনশন করছিস? শুধু রেজাল্টটা আসতে পরে তোরে দেখামো অভিনয় কত রকম ও কি কি, শালা। পোলা কত সুন্দর করে অভিনয় করে রে, পোলা কিন্তু অভিনয়ে সেরা রে। হারামজাদা চুপ কর, না হলে টুনটুনি বাড়ায় এমন এক টোকা দিমু হসপিটালে গিয়ে পড়বি। তুই তো ওই দিন শ্রাবণের পিছনে পড়েছিলি। কি রে, শ্রাবণী তো আমাদের বান্ধবী, আর তুই আমাদের বান্ধবীর পিছনে কেন পড়েছিলি আকাশ? এই হারামজাদা, ওকে আমার ভালো লেগেছে তো কি করব? তোদেরকে তো সেই প্রথম দিন দেখেই আমি বলেই আসছি যে শ্রাবণীকে আমার ভালো লেগেছে। তোরা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিস, তো কি করব? আমি দেখছি ট্রাই করা যায় কিনা। তুই দেখ ট্রাই করে, তোকে কি পাতা দেয় কিনা। পাতা দিলে তো ভালোই। অবশেষে তুই প্রায় 25 বছর পর তুই সিঙ্গেল থেকে মুক্তি হলি। হারামজাদা, অপমান করার একটা লিমিট থাকে, সে লিমিটটাও তোরা ক্রস করে আমাকে অপমানিত করে ফেলেছিস। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই মনে হচ্ছে জনমের মতো ভালো হতো রে। আচ্ছা বন্ধু, আমার একটা কথা, তোর বান্ধবী না, ও সরি এখন তো বান্ধবী না, তোর গার্লফ্রেন্ড জানে মান, ও কি জানে তুই যে বিছানায় করে দিস? কথাটা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে, আমাকে মারার জন্য তেড়ে আসে। আমি দৌড়াতে লাগলাম, আর আকাশ বলে ওঠে, মার মার, সালে কা খোপড়ি তোর, মার দে সালে কো। আমি ওখান থেকে দিলাম এক দৌড়ে বাসায় চলে আসতে লাগলাম। ও হ্যাঁ, এত সময় ধরে তো আমার পরিচয়টি দেওয়া হলো না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার আগে পরে কেউ নেই, না বললেই চলে। এক কথায় মা বাবার আদরের বাদর ছেলে। কিন্তু আমি আবার বাবাকে ভীষণ পরিমাণে ভয় পাই। আমার বাবা একজন সরকারি কর্মজীবী, আমার মা গৃহিণী। আমি এবার ইন্টার শেষ করলাম। রেজাল্ট আসার পর আব্বু একটা ভালো ইউনিভার্সিটি দেখে অ্যাডমিশন করিয়ে দেবে বলল। কিন্তু আমার একটা হবি আছে, সেটা হচ্ছে গিয়ে আমার সিনিয়র মেয়ের প্রতি একটু দুর্বলতা, আর জুনিয়র হলে আমার কাছে কেমন বাচ্চা বাচ্চা লাগে। তাই তো আজও আমি সিঙ্গেল হয়ে বসে রইলাম। আমার পেছনে কত মেয়ে করে তা আপনারা তো ভালোই জানেন। কিন্তু আমার শুধু একটাই কথা, আমার গল্পে আমার সিনিয়র বউকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আপনাদেরকে তো পরিচয় দিতে দিতে আমি বাসায় চলে আসি। বাসায় আসেই তখনই আম্মু আমাকে এভাবে হাঁপাতে দেখে বলে ওঠে, কিরে বাবা আবির, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর এভাবে দৌড়ে বা আসলি কেন? পানি খা। আরে আম্মু বলো না, আমার পিছনে কুত্তা লেগেছে, কি করব, তাই দৌড়ে চলে এসেছি। যদি কামড় দিত সে ভয়ে। এত শয়তানি কেন করি? আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছিস? তোকে কেউ বলেছে লাগার জন্য? তাই তো কুত্তা তোকে কামড়ানোর জন্যই দৌড়িয়েছিল। মা ডালা, আমি আবার কি করলাম? আরে কুত্তা কি এই কুত্তা নাকি? আরে এটা হচ্ছে আমার বন্ধু কুত্তা। তোকে নিয়েও না আমি আর পারি না। যা ইচ্ছে কর তাই, আমি তাহলে গেলাম। আম্মু, ও আম্মু শোনো না, প্লিজ প্লিজ একটু শোনো না কথাটা। এভাবে জ্বালাতন করবি না, রান্না করতে হবে। তোর আব্বু কিছুক্ষণ পরেই খেতে আসবে, রান্না না হলে আবার বকাবকি করবে। আম্মু আমাকে 2000 টাকা দাও না, আমার লাগবে প্লিজ। 2000 কেন? তোকে তো আমি 2000 টাকা দিতে পারবো না। তোর আব্বু বারণ করে দিয়েছে তোকে এখন 1 টাকাও না দিতে, কারণ তুই নাকি টাকা নিয়ে এদিক ওদিক উড়িয়ে শেষ করিস। আব্বু এত বড় একটা মিথ্যা কথা আমার নামে বলতে পারলো? আম্মু দাও না, আমার লাগবো। কানের মধ্যে ঘ্যাস ঘ্যাস করিস না তো, তা না হলে কিন্তু আমার রান্নার ওই যে দেখছিস
কম্পিউটার দিয়ে একটা বাড়ি দিব, যেন মাথাটা ফেটে ওখানে রক্তপাত হয়ে মারা যাস। মার্ডালা, আমি কি করলাম? আম্মু এতটাই রেগে আছে কেন বুঝলাম না। আম্মুর কানে কি আবার কি কি বলেছে যার জন্য আম্মু আমাকে টাকা দিচ্ছে না? আম্মু, ঠিক করে বলো তো, তুমি কেন আমার সাথে এমন করছো? এর আগে তো তুমি আমাকে কখনো এমন করতে না, টাকা তো সব সময় দিতে, এখন কি হয়েছে? সব দোষ তো আমার, আমি তোকে টাকা দিয়ে দিয়ে সব সময় এমন আহ্লাদে রেখেছি। আম্মু, কাহিনীটা কি একটু খুলে বলো না? না বললে কিভাবে বুঝবো? তুমি এমন করে বললে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলবে তো হয়েছেটা কি? তুই টাকা নিয়ে নাকি মেয়েদের পেছনে খরচ করিস, এ কথা আমাকে আকাশ বলেছে। আকাশের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। তুই আমার আম্মুর কাছে আমার নামে এত বড় একটা মিথ্যা কথা সাজালি। আম্মু, বিশ্বাস করো, এমন ধরনের কোনো কিছুই না। তুমি আমার দিকে তাকিয়ে বলো, তোমার ছেলে এমন করতে পারে? আমার তো মনে হয় না। তাহলে তুমি ওর কথা কি করে বিশ্বাস করতে পারলে? না আম্মু, না, এটা আমি মানতে পারছি না। হে বিধাতা, তুমি বলে দাও না, অন্য একটা ছেলের কথা বিশ্বাস করলো। এই কথাটা আমি যে আর মানতে পারছি না। আমি মরে যেতে চাই। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। সিনেমার ডায়লগগুলো এবার বাদ দে। না, আম্মুর কাছ থেকে 2000 টাকা নিয়ে ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি, কোনো রকমে হাসিল তো করতে পারলাম। এটা ভেবে টাকাটা নিয়ে আমি হাঁটা ধরলাম। আমার শুধু পছন্দের জিনিস, সেটা হচ্ছে বাইরের রেস্টুরেন্টে খাওয়া। তাই টাকাটা নিয়ে আমি দুপুরে বাইরের রেস্টুরেন্টে গেলাম। এরপর ভাবলাম আম্মুর জন্য কিছু নিয়ে যাই। তাই আম্মুর জন্য একটা কেক নিয়ে যাই। আম্মুর জন্য একটা বড় কেক নিলাম। কেকটা নিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে, কেকটা নিচে পড়ে যায়। আর আমি ঠিক বলে উঠি, এই, আপনি কি কানা নাকি? চোখে দেখেন না? আপনি কি অন্ধের মতো হাঁটতেছেন? আপনার জন্য আমার কত বড় একটা কেক পড়ে গেল, এটার দাম দিবে কে? দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী, যেন তার মায়ের মুগ্ধ করা আমার মনটা কেড়ে নিল। আমি এক মনে তার দিকে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি বললি তুই? তোকে আমি কেকের দাম দেব? তোর কেক ফেলে আমার গায়ের পুরো জামাটা নষ্ট করে দিলি, আর তুই বলছিস আমাকে কেকের দাম দেওয়ার জন্য? তোর তো সাহস কম না? তুই কেক মেরে দিয়ে আবার তার কাছ থেকে দাম চাচ্ছিস? এই যে, হ্যালো, আপনি নীলা না টিলা হন সেটা আমার দেখার বিষয় না। কেকটা আপনার গায়ে পড়ুক আর যেখানেই পড়ুক, আমার জানার প্রয়োজন নেই। আপনি ধাক্কা দিয়ে কেকটা ফেলে দিয়েছেন, তাই দাম আপনাকে দিতেই হবে। মনে হচ্ছে মামার বাড়ির আবদার আমার কাছে সে যাবে আর আমাকে দিতে বাধ্য হতে হবে। এত ভালোবাসা কোথা থেকে আসলো শুনি? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন আমার উপরে দোষ চাপানো হচ্ছে? তোর মতো পাজি ছেলে তো আমি দুটো আর দেখিনি। আমি তো আপনার মতো এমন বোকা মেয়ে কখনো দেখিনি, যে কিনা গাধার মতো হাঁটে। তুই কি বললি? আমি গাধার মতো হাঁটি? আরে তুই গাধা, আর তুই বাদরের মতো চলাফেরা করিস। আর তুই এখানে কেন? তুই বাদর, ঠিক আছে, থাকবি। আমি তো ভাবতেছি আপনার মতো একটা শাকচুনি কি করে রাস্তার মাঝখানে চলে আসলো, যার সাথে আমার ধাক্কা লেগে যায়। আপনার মতো শাকচুনি তো থাকার কথা হচ্ছে শেওড়া গাছের তলে। কি বললি তুই? তোর তো সাহস কম না? আজকে আমাকে শাকচুনি বলছিস? আজকে তো তোর খবর আছে। আমিও কি কম আছে নাকি? হ্যাঁ, এইটুকু পুচকে ছেলে, বয়স কত হবে তোর? তুই আমার সাথে এসেছিস পাঙ্গা নেওয়ার জন্য এই নীলার সাথে? তুই জানিস না তোর মতো এমন ছোটখাটো মশা আমি মেরে হাতে চাপা দিয়ে ফেলি। আবিরকে কখনো ছোট ভাবতে নেই, বুঝতে পেরেছো? তুমি আমার থেকে বড় হলে কি হয়েছে? তোমাকে তো মনে হয় এখনো তুমি পড়তেই জানো না, একটা গাধি। আমি না, তুই একটা বাদর, একটা গাধা। তুই সব কিছু, এবং তোর বউ হবে শাকচুনি। আমার বউ মোটেও এমন হবে না। আমার বউ হবে লক্ষ্মী সুন্দরী এবং কি দুষ্টু মিষ্টি, যে আমাকে ভালোবাসবে। তোমার মতো এমন হতে যাবে কোন দুঃখে? হবে তোমার জামাই হনুমান, বাদর, গাদা, বলদ, আরো কত কি হবে আল্লাহ জানে। এই ছেলে, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছিস। আজকে তোর খবর আছে। কথাটা বলে আমি ছেলেটার কাছে এগিয়ে যাব, তখনই পিছন থেকে আমার বান্ধবী মিম হাত ধরে বলে ওঠে, কি রে, হচ্ছেটা কি? তুই কি এখানে ঝগড়া করতে এসেছিস নাকি? তোর এমন অবস্থা হলো কি করে? আমরা এখানে এসেছি একটা পার্টিতে, আর তোর এমন অবস্থা কেন জামার? বলিস না, কোথায় থেকে এই শয়তান ছেলেটা এসে আমার গায়ের উপরে এই কেকটা ফেলে দেয়, তার উপরে আমার মুখে মুখে কথা বলছে। ওর কত বড় সাহস! ওই নীলা চৌধুরীকে এখনো চেনে না। উনি আসে উগান্ডার দেশের রাজকুমারী, ওনাকে চিনতে হবে। কেউ এসে দেখে যাও গো, এই যে দেখো, উগান্ডা দেশের রাজকুমারী এসেছে। কথাটা শুনে যেন আমার মাথার উপরে রক্ত চেপে বসলো।
আমার তো এখন রেগে শরীরটা কাঁপতে শুরু করলো। আমি যখন ছেলেটার দিকে ফিরে যাব তখনই মিম আমাকে বলে ধরে ফেলে, আমাদের দিকে তাকিয়ে দেখছি, এসব বাদ দে, এখন চলে আয়, পরেও দেখা যাবে। এই যে সুন্দরী, আপনাকে বলছি, আপনার এই পাগল বান্ধবীকে একটু নিয়ে যান, একটু আপনার মতো বানাতে পারেন না? কেমন দেখুন না, সারাদিন মনে হয় ঝগড়া করানো ওর একটা পেশা, নেশা দুটিতেই পরিণত হয়েছে। কি বলছিস তুই আমাকে? আমি ওকে ছাড়বো? ওকে বলে দে, ওকে আমি ছাড়ছি না। ছেলেটা একটু প্রশংসা করলো, কিন্তু মিম তো দেখছি ওই পিচি ছেলেটার ওপরে প্রশংসা শুনে একদম গলেই গেছে, যেমন ঘি হয়ে গেছে। ওয়াও, আপনাকে দেখতে কত সুন্দর লাগছে। আছে কিন্তু আপনাকে জামাটাই সেই লেগেছে। আপনার বান্ধবীকে দেখতে কেমন একটা হনুমানের বউয়ের মতো লাগে, আর আপনাকে মনে হচ্ছে কোনো এক দেশের রাজকুমারী। থ্যাংক ইউ ভাইয়া, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছি মিম, তুমি আমার বান্ধবীর কথায় মনে কিছু নিও না। আরে না না, আমি আপনার জন্য সব ভুলে যেতে পারি। আমি আবির, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। তুমি কিন্তু আমাকে আপনি করে বলা লাগবে না, তুমি করে বলতে পারবে, সমস্যা নেই। আর তুমি অনেক সুইট। আমি ওই ছেলেটার সাথে ঝগড়া করে মরছি, আর হারামি দেখছি ওই পিচি ছেলেটার সাথে গলে গেছে, কথা বলতে গেছে। আমি এবার ওর সাথে কোনো কথা না বলে মিমকে টেনে ওখান থেকে নিয়ে আসলাম, এনে জিজ্ঞেস করলাম, কিরে তোর সমস্যা কি? তুই এই ছেলেটার সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই জানিস না আমরা হচ্ছে ইউনিভার্সিটির গ্যাংস্টার, আমাদের সামনে কোনো ছেলে কথা বলতে পারে না, কিন্তু ওর কত বড় সাহস, ও আমাদের মুখের উপরে কথা বলে, আর তুই চুপ করে রইলি। কি বলবো দোস্ত, ছেলেটাকে দেখে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, প্রেমে পড়ে গেছি। দেখিয়ে দেখ না রে, কি কিউট ছেলেটা, আর খোঁচা খোঁচা দাড়িতে সেই স্মার্ট লাগছে। কি বললি তুই? তুই পাগল হলি নাকি? ওই পিচি ছেলের প্রেমে পড়লি মানে? তুই তুই যেখানে সেখানে অভ্যেস হয়ে গেল নাকি? না রে, তুই আমার চোখ দিয়ে দেখ, ছেলেটা আসলেই অনেক সুন্দর। তোর মাথা, তুই আমার মান সম্মান সব কিছু ডোবালি। আমি হচ্ছে গিয়ে পুরো ভার্সিটির বিপি, আমার কথাই পুরো ভার্সিটি চলে, আর তুই একটা পিচি ছেলের সামনে আমার মান সম্মানটা ডোবালি। শুধু শুধু মেয়েটার জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। মেয়েটিকে যদি একবার হাতের কাছে পাই তাহলে পিটিয়ে একবারে সোজা করে ফেলবো। আমার এত টাকার কেক এখন যেন আমার চোখ দিয়ে কান্না আসতে লাগলো। রাগের শরীরটা কেমন জানি না কেঁপে পড়েছে। মন চাচ্ছে মেয়েটাকে এখন গিয়ে দুইটা লাথি মেরে আসি। এখন আমি বাসায় গিয়ে কি করব? আম্মুকে কেক দিব কি করে? কি আর করার, যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন আর রাগ করে লাভ কি? আমি বাসায় চলে আসি। বাসায় এসে শুয়ে পড়ি, তখনই আম্মু বলে ওঠে, কি রে, কি হয়েছে? তোর মন খারাপ নাকি? এভাবে শুয়ে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না তেমন কিছু না, এমনি ভালো লাগছে না তাই শুয়ে আছি। আব্বু কি এখনো অফিস থেকে এসেছে? না, তোর আব্বু আসবে, একটু কাজ আছে তো, কাজটা সেরে বলছে আসতেছে। আর আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই গোসল করে রেডি হয়ে নে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসে দেখলাম আম্মু খাবার বেড়ে রেখেছে। তখনই কলিং বেলে শব্দ, মনে হচ্ছে আব্বু চলে এসেছে। তাই আমি গিয়ে কলিং বেলটা দিতে আমি দরজাটা খুলে দিলাম, আর দেখলাম আব্বু এসে বলে ওঠে, তোর নামে আমি যেসব খবর শুনতে পাচ্ছি সেগুলো শোনার পর এখন মনে হচ্ছে তোকে পিটাবো, কিন্তু না, শুধু পরীক্ষার রেজাল্টটা একটু পেয়ে নি, তারপর তোর আমি ব্যবস্থা করব। বুঝলাম না, আমার নামে আবার আব্বুর কাছে কে বিচার দিল? আমি তো কিছুই করিনি। তখন আব্বু বলে ওঠে, সত্যি বলছিস মনে মনে যে আমার কাছে কে বিচার দিয়েছে? মনে করে দেখ তুই কি আকাম কুকাম করেছিস। আব্বু দেখি আমার মনের কথা পড়ে ফেলেছে। আব্বু কি জাদু জানে নাকি? কই, আমি তো তেমন কিছু করিনি যার জন্য তোমাকে কেউ এসে বিচার দেবে। আমি কই কি করেছি? আমার তো কিছু মনে নেই। তোর মনে থাকবে কি করে? সারাদিন যদি দুষ্টামি করে বেড়াস তাহলে কিছু মনে থাকবে নাকি? তুই রহিম চাচার বাগান থেকে কেন সুপারি নিয়েছিস? আব্বুকে এমন ডাহা মিথ্যা কথা বলতে রহিম চাচার একবারও বুকটা কাঁপলো না। ওই সুপারি আমি নিই নেই, ওইগুলো নিয়েছে যে আকাশ। শুধু আকাশ না, এশান আত্মীয় ছেড়ে আর এরা কখনো সাহস করে এতটুকু কাজ করতে পারবে না, কারণ ওদের লিডার তো তুই। তাই তুই সব কিছু বলে দিস, তাই ওরা করে। আব্বু, তুমি আমার নামে একটাও মিথ্যা কথা বলতে পারো না।
আমি এমন কোনো ধরনের কাজ করি নাই। আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। এখানে শুধু বিরোধী দলের চক্রান্ত। তোর নীতিবাজি কথা বাদ দে। আব্বু, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তুমি বিশ্বাস করবে অন্যের কথা। আমি তো তোর বাবা, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, তুই কি জিনিস, তাই আমাকে এমন ইমোশনাল কথা বলে লাভ নাই। তুই তোর মাকে বল, তোর মা তোর কথায় হয়তো বা বুঝবে, আমাকে বোঝাইয়া লাভ নাই। আমি জানি আব্বুকে যতই বলি না কেন উনি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। এখন বেশি কথা না বলে তুই এখন খেতে বস, তোর এখন খাওয়া প্রয়োজন, পরে না হয় বাকিটা দেখব। খাওয়া দাওয়ার পরে পিঠা সব কিছুই হবে। বেশি কথা না বলে খাওয়া দাওয়া করে দিলাম তোর, যেন আবার কোনো কথা জিজ্ঞেস করতে না পারে। আমি এক দূরে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে গেটটা লাগিয়ে শোবো, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে ওঠে, কিরে বন্ধু, কেমন আছিস? কি করছিস? তোর তো কোনো খবরই নাই। তুই কি ভালো আছিস, না মরে গেছিস, না বেঁচে আছিস? কোনো কিছুই তো জানতে পারছি না। হয়েছেটা কি তোর? হ্যাঁ, তোরা কি আমাকে শান্তিতে থাকতে দিবি না নাকি? তোরা আমাকে আমার পেছন মারার জন্য সবসময় বসে থাকিস। আব্বুকে কে বলেছে আমি যে তোদের সাথে রহিম চাচার বাগানে গিয়ে সুপারি চুরি করেছি? আমরা কেউ কিছুই বলিনি, বরঞ্চ আন্দাজের উপর তীর মেরেছে রহিম চাচা। হনি মনে করেছে আমরা তিনজন চুরি করেছি, কিন্তু এটা সত্যি। কিন্তু উনি তো কোনো প্রমাণ পায়নি, তাই বেশি কোনো কথা বলতে পারেনি। আমার আব্বুকে তো তোরা হাড়ে হাড়ে চিনিস। উনি কেমন? উনি ঠিক করে ফেলেছে আমরা যে এমন একটা কাজ করেছি, তাই তো আমাকে ধরেছে। তাই আমি ওনার কাছ থেকে পালিয়ে বেরিয়ে চলে এসেছি। আগামীকালকে তো আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, আর আমার আব্বু বলেছে একসাথে অ্যাডমিশন করিয়ে দিবে আমাদের তিনজনকে। একসাথে একটা ইউনিভার্সিটিতেই নাকি অ্যাডমিশন করাবে। আরে ভাই, আমি তো আগামীকালকে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি, আর আল্লাহ আল্লাহ করতেছি যদি কোনো রকমে কানের আগায় দিয়ে পাশ করে যাই, তারপরও আব্বুর হাতে মায়ের থেকে তো বাঁচতে পারবো। না হলে তো আমাকে পিটিয়ে রিক্সা চালাতে বলবে। আরে বন্ধু, আমার অবস্থাও সেম। আমাকে তো আম্মু পিটিআই বলল যে যদি এবার পরীক্ষা খারাপ হয় তাহলে বলেছে রিক্সা চালাতে, আর না হয় ভ্যান চালাতে। আখিরের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আমি ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকালকে আবার পরীক্ষার রেজাল্ট দেবে। কি পরীক্ষার রেজাল্ট হয় আল্লাহ জানে। ছেলেটা মাথাটা অনেক গরম করে দিয়েছে, তাই আজকে আর পার্টিতে যাওয়া হলো না। বাসায় চলে আসি। বাসায় এসে সব কিছু চেঞ্জ করি, তখনই আম্মু এসে বলে ওঠে, কি রে মা, তোর এমন অবস্থা হলো কি করে? তোকে কেউ কি কোথাও ধাক্কা দিয়ে ফেলে দিল নাকি যে তোর এমন অবস্থা? আজকে তো পার্টিতে তো যাওয়ার কথা, গেলি না? একটা পিচ্চি বদমাইশ ছেলের সাথে ধাক্কা খেয়ে আমার এমন অবস্থা। ওকে যদি হাতের কাছে পাই না, তাহলে আমি ওর এমন অবস্থা খারাপ করে ফেলবো। বদমাইশ ছেলে মানি? তুই তোর আব্বুকে কল করিসনি? ওই ছেলেটা কি তোকে চিনি না? তুই যে কমিশনের মেয়ে। আম্মু, তুমিও না? আমি কি পিছনে লিখে ঘুরবো নাকি? আমি কমিশনারের মেয়ে। এমনিতেই তোমাদের জন্য আমি বাইরে যেতে পারি না, সব সময় আমাকে সিকিউরিটি নিয়ে রাখো। তুই হচ্ছিস গিয়ে আমাদের আদরের একমাত্র মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? এর মধ্যে আব্বু অফিস থেকে চলে আসে। আব্বু আসতেই আব্বুকে জড়িয়ে ধরলাম, তখন আব্বু বলে ওঠে, মা, তুই না আজকে পার্টিতে যাবি? তুই যে আজকে এত তাড়াতাড়ি চলে আসলি। এসব কথা আমি আব্বুকে বলতে চাইনি, কিন্তু আম্মু ঠিক জোর করে কথাটা বলে দিল। সবকিছু শুনে আব্বু রেগে বলে ওঠে, ছেলেটার কত বড় সাহস! ছেলেটা আমার মেয়ের গায়ের উপর কেক ফেলে দেয়, তার উপর আমার মেয়ের উপর মুখে মুখে কথা বলে। ও জানে না ও কার উপর কথা বলেছে। আমি হচ্ছে গিয়ে এই শহরের হাই কমিশনার। বড় বড় কমিশনাররা আমার বাসায় এসে কাজ করতে চায়, আর ওই ছেলে কিনা আমার মেয়ের উপর এমন একটা কথা বলতে পারলো। আরে আব্বু, তুমিও না পাগল হয়ে গেছো। ওর মতো এমন একটা পিচ্চি ছেলেকে আমি নিজেই একা হ্যান্ডেল করে ফেলতে পারবো। তোমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। ওকে খালি আমি একবার পাই, আমিই দেখিয়ে দেবো। তুই আমাকে একটাবার বল, তাহলে আমি ওকে এখনই খুঁজে বের করব। আমার 5 মিনিটের কাজ, আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবো। এরপরে 2-3টা দিয়ে বলবো সাহস কত বড়। হাব্বু, এসব কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি এখন বিশ্রাম করো। তো তুমি তো অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করো। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, এরপরে একসাথে খাওয়া দাওয়া করবো।
আমি শুয়ে পড়লাম। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, তখনই আম্মু আমার রুমে আসে। এসে বলে ওঠে, কি রে, তুই কি কোথাও বের হচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, একটু বন্ধুদের সাথে আড্ডা দিব। এরপর তো তেমন দেওয়া হবে না, কারণ আগামীকালকে তো আব্বু আবার ভার্সিটিতে আমাকে অ্যাডমিশন করে দিবে। সেজন্য আজকে একটু বের হচ্ছি, ঘোরাঘুরি করব, এরপর আবার ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা তাহলে। যাওয়ার আগে নাস্তা নিয়ে নিস। আমি তোর জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে দিয়েছি। তোর আব্বু তো সকালবেলায় অফিসে চলে গিয়েছে। আম্মু কথাটা বলে রান্নাঘরে চলে যায়। আমি টেবিলে এসে নাস্তাটা সেরে এরপর আকাশ আর ঈশানের উদ্দেশ্যে হাঁটা তুললাম। একটু সময় পর হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ঈশান কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশান বলে ওঠে, কি রে, কোথায় আছিস তুই? তোর তো দেখি খোঁজ খবর পাচ্ছি না। আছিস নাকি মরে গেছিস? সে কখন তোর জন্য অপেক্ষা করছি। আমরা হাঁটতে বের হব, তোর তো দেখি কোনো খবর নেই। হারামজাদা, 2 মিনিট অপেক্ষা করলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তোর জন্য মনে হয় এখন আমাদেরকে এয়ারপ্লেন পাঠাতে হবে, তারপর তুই আসবি। যে এমন একটা ভাব নিচ্ছিস যে কোথাকার এক জমিদার, তোর জন্য অপেক্ষা করে আমাদের বসে থাকতে হবে। তাই না? আমাকে কলের মধ্যে এতগুলো কথা বলা। 5 মিনিটের মধ্যে আমি ওদের কাছে পৌঁছালাম। এরপরে ঈশানকে উদ্ধমাতম দিতে লাগলাম। সব মার খাওয়ার পর পর ও বলে ওঠে, আরে ভাই, আর মারিস না, একটু তো মজা করলাম, বেশি কিছু তো বললাম না। তোর বেশি কথা বলার প্রয়োজন নেই। আকাশ কোথায়? ওই হারামজাদার কথা বলিস না। ওই হারামজাদা হাগা ধরেছে। যখনই ওর সাথে কোথাও ঘুরতে বের হয়, ওর একটা না একটা সমস্যা হয়ে যায়। ওই হালাকে নিয়ে কি যে করি আল্লাহই জানে। কি আর করবি? একটা কাজ কর, তোর বান্ধবী সাদিয়ার বাসায় পাঠিয়ে দে, তাহলে তো হয়ে যায়। তাহলে সবকিছু দেখবি বড় বড় দেখা যাচ্ছে। হারামজাদা, তোর নাই বলে তুই আমার জিনিস নিয়ে টানাটানি করছিস। সেদিন তোর হবে, যেদিন তোর হবে দেখবো তুই কি করিস। আর আজকে আমার কাছে বলে আমাকে এমন অপমান করতে পারলি তুই? আমাদের কথার মাঝে তখনই আকাশ চলে আসে। আকাশ এসে আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, তোদের এবার মারামারি থাপাথাপি ঝগড়া সবকিছু শেষ হলে এখন চল আমরা কি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, এরপর বাকিটা দেখা যায়। হারামজাদা, আমরা তো এত সময় ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর জন্যই তো যত সব সমস্যা লেগেই থাকে। এখানে আমি নতুন কি দেখার বাকি রেখেছিস বল? ঠিক আছে, এখন তো সব দোষ এই নন্দ ঘোষ। সবকিছু আমার পিছনেই যে আসতে দেরি করেছে, সেখানে সে কথা বলবি না। আমি তো সবার আগে এসেছি। আচ্ছা বাদ দে, এখন চল নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। আর তুই গিয়ে গিটার সাথে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, গিটার আমি সাথে করে নিয়ে এসেছি। এরপর আমরা তিনজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে যাই। এরপর তিনজনে মিলে ওখানে গিয়ে একটা বেঞ্চে গিয়ে বসি। এরপর ঈশান গিটার বাজাতে লাগলো আর আমি গান গাইতে লাগলাম। সাথে তাল মিলিয়ে আকাশ গানের সুর তুলছে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেডিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখা আমার পরাণ চোরাইবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেডিং মারে আমায় চেনে না। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মায়েরে খাইতে দিমো সুবারি আর পান। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মায়েরে খাইতে দিমো সুবারি আর পান। টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো, টুনি রে লইয়া আমি বাসর সাজাবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে রিডিং মারে আমায় চেনে না। টুনি রে লইয়া যামো ফ্যান্টাসি কিংডম, লোকাল বাসে চইরা যামো খরচ হবে কম। টুনি রে লইয়া যামো ফ্যান্টাসি কিংডম, লোকাল বাসে চইরা যামো খরচ হবে কম। টুনি আইসক্রিম খাইবো, টুনি ঝালমুড়ি খাইবো, টুনি রে লইয়া আমি নৌকা দৌড়াইবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেডিং মারে আমায় চেনে না। টুনি রে লইয়া যামো ফ্যান্টাসি কিংডম, লোকাল বাসে চইরা যামো খরচ হবে কম। টুনি আইসক্রিম খাইবো, টুনি ঝালমুড়ি খাইবো, টুনি রে লইয়া আমি নৌকা দৌড়াবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেডিং মারে আমায় চেনে না। 3 বন্ধু মিলে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই 3জন মিলে বাসায় ফেরার জন্য হাঁটা ধরলাম। আজকে আবার আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে।
কেমন হয়েছে আল্লাহ জানে। তারপরে ভয়ে ভয়ে আমি বাসায় ফিরছি, ওরা ওদের বাসায় চলে গিয়েছে। আমি আমার বাসায় যেতে লাগলাম। ভয় লাগছে যে কি জানি হয়। তারপরও বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে আব্বু। আব্বু আমাকে দেখে বলে ওঠে, নবাব বাহাদুর, এসব কি? আপনি কি এখানে পরীক্ষা দিতে এসেছেন, নাকি শুধু কানের পাশে পাশ করার জন্য এসেছেন? কানের আগার মধ্যে পাশ করে চলে এসেছেন? এসব কি? আপনাকে বলেছি যে A+ পাওয়ার জন্য। আরে আব্বু, এবার পরীক্ষা অনেক কঠিন হয়েছে, আমি কি করব? আমি তো পরীক্ষা দিয়েছি, যদি পরীক্ষার মধ্যে আমার পড়া না আসে তাহলে আমি কি করতে পারি? আমি তোর সব কাহিনী জানি এবং কি সব কিছুই বুঝি। এত কিছু করে লাভ হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোকে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। ওখানে যখন পিছনে মাইর পড়বে তখন ঠিক বুঝতে পারবি। আব্বু, ওখানে ছেলে মেয়েরা ভালো না, খুব র্যাগিং করে, আমাকে ধরে তো কেলাবে। তার জন্যই তো আমি তোকে ওখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। আর শুধু তোকে না, তোর বন্ধু আকাশ আর ঈশান, ওদের দুজনকে ওখানে করিয়ে দিয়েছি। আমি ওদের আব্বুদের সাথে কথা বলেছি। তাহলে সমস্যা নেই, আমি কেন একা মরতে যাব? ওরাও আমার সাথে মরবে। কথাটা বলে আমি ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি, তোরা খেয়ে নে। আর তুই খাবার খেয়ে শুয়ে পড়িস, কারণ আগামীকাল তোর আবার ভার্সিটিতে যেতে হবে। আমি আর কিছু বললাম না, চুপচাপ করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, আর কারোর সাথে কোনো কথা বললাম না, কারণ সকালবেলা এমনিতেই ভার্সিটি যেতে হবে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বেস্ট ফ্রেন্ড মিম কল করেছে। কিরে, কেমন আছিস? আর তুই এত রাতে কল করলি যে? দোস্ত, তোকে একটা কথা বলার জন্য কল করেছি। কি এমন কথা বলার জন্য তুই আমাকে এত রাতে কল করলি, বল একটু শুনি। শুনেছি আগামী কালকে নাকি আমাদের এখানে নতুন 3টা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। আগেরগুলো জানিয়েছি, চালাতে হয়েছে। এখন নতুন করে আরো 3টা যোগ হয়েছে। তাহলে তো সব মিলে আগামীকালকে প্রায় 25টার উপরে ছেলে এবং এমনকি মেয়ে অ্যাডমিশন নিয়েছে। ওদের সবাইকে র্যাঙ্ক দিতে হবে। এখন তুই বল, তুই কেমন আছিস? আর এত রাতে কল দিলি, তার মানে অবশ্যই তোর মনের ভিতরে কোনো কিছু একটা চলছে। আমার মনের ভেতরে তো সেদিনের ছেলের কথাই চলছে। তোকে বলেছিলাম না? তুই আর ভালো হলি না, একটা পিচ্চি ছেলের কথা তোর এখনো মনে পড়ছে? আমার তো মনে হচ্ছে তোর মাথা না খারাপ হয়ে গেছে। তোকে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তুই সত্যি করে বল, কোথা থেকে ছেলেটাকে তোর খারাপ মনে হয়? কোন অংশে তো আমার থেকে মনে হচ্ছে না। তাহলে তুই এমন কেন বলছিস? আর ছেলেটার কিছুই তো দেখছি না। ছেলেটা জুনিয়র, তাই বলে এটা তো কোনো বড় কথা না। এটা ঠিক যে ছেলেটা দেখতে অনেক স্মার্ট, এমনকি যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে, কিন্তু এই নীলা চৌধুরীকে এত সহজে পটানো তো সম্ভব না। মিমির সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই, কারণ প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তাই আবার সকালে ঘুম থেকে উঠতেও হবে, তাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেব। আজকে ভার্সিটির প্রথম দিন। আব্বু কারসহ সবকিছু নিয়ে এসেছে, আর আমাকে বলেছে ওখানে সবকিছু ঠিকঠাক করে এসেছে। নাস্তাকে ভার্সিটির দিকে রওনা দিলাম, আর আকাশকে একটা কল করলাম। কল করতে আকাশ ফোনটা ধরে বলে ওঠে, কিরে, তোর হয়েছে নাকি? কোথায় আছিস তুই? হ্যাঁ, আমি তো বের হয়ে গিয়েছি। আর তোরা কোথায়? এই তো আমি রেডি হয়ে চলে আসছি। তোরা দুজন অপেক্ষা কর, আমি 5 মিনিটের মধ্যে চলে আসে। কথাটা বলে আমি ওদের কাছে 5 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম। ওরা আমাকে দেখে বলে ওঠে, কিরে বন্ধু, ওখানে তো আমাদের অবস্থা একেবারে টাইট করে দেবে। ওখানে তো জানি অনেকে র্যাগিং হয়। এখন আমাদের কপালে কি আছে আল্লাহই জানে। ভাই, আমার তো এখনো হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। আমি শুনেছি ওই ভার্সিটির মধ্যে বিপি নাকি একটা মেয়ে, আর মেয়েটা নাকি খুবই ডেঞ্জারাস। মেয়েটার হাত থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। ভাই, তুই এই কথা শুনে আরো বেশি ভয় পাবি, কারণ মেয়েটার বাবা হচ্ছে কি আমাদের পুরো এই শহরের হাই কমিশনার, আর মেয়েটা আমাদের 4 বছরের সিনিয়র। তাই তো আমরা ওর কাছে একটা মশা ছাড়া অন্য কিছুই না। ভাই, তোরা তো দেখছি আমাকে এমনিতেই ভয় পায় মেরে ফেলবে। আরে আল্লাহই ভরসা। দোয়া কালাম পড়ে সবাই একসাথে ভার্সিটির ভিতরে ঢুকি, এরপরে দেখা যাক কি হওয়ার কি হবে।
আমরা তিনজনে একসাথে ভার্সিটির ভিতরে প্রবেশ করি। ভার্সিটির ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসটা ভালোভাবে তাকিয়ে দেখি। আসলে অনেক সুন্দর ক্যাম্পাসটা, দেখে একদম মনটা জুড়িয়ে গেল। বন্ধু, আমার তো এখনোই বেঁচে চলে এসেছে। দেখ, সামনের দিকে তাকিয়ে দেখ। ভাই আবির আমার তো সামনের দিকে তাকাতেই এখন হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না, কোথাও যেতে পারবো না। ওদের কথা শুনে আমি সামনে তাকিয়ে দেখি প্রায় 15 হতে 20টা ছেলেকে কান ধরে উঠবস করতেছে, আর ওদের মাঝখানে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানের মেয়েটা কেমন জানি না পরিচিত মনে হলো, কিন্তু দূর থেকে চেনা যাচ্ছে না। ভাই তোদেরকে কি বলবো, কলিজা তো আমার মধ্যেই নাই। কি করব দেখ না, কিন্তু আমার কাছে যতটুকু সাহস আছে ওই সাহস নিয়ে আমি লড়বো, তোরা চিন্তা করিস না। ও সাহসী কথা বলছে, ওর দিকে তাকিয়ে দেখ। ওর তো এখনোই হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিল রে। আরে ভাই, আমার পাবলিকে বলবে আমি বেশি ভয় পাই, সেজন্য একটু নিজের প্রশংসা নিজে করলাম। তোরা দেখি মান সম্মানের ফালুদা বানিয়ে দিয়েছিস। আমাদের কথার মাঝখানে হঠাৎ করে 2টো মেয়ে আসে, আমাদের 3জনকে ধরে নিয়ে যায়, আর ওদের কাছে নিয়ে গিয়ে বলে ওঠে আমরা 3জন নতুন এখানে এসেছি। ওদের 3জনকে আমাদের সামনে নিয়ে আয়, নীলা যা করার ওদেরকে এখন করবে। ছেলেগুলোর ভিতর থেকে ওই সামনে থাকা 3জন মেয়ের মধ্যখানে একটা মেয়ে কথাটা বলল। তখন মেয়েগুলো আমাদেরকে ওই ছেলেগুলোকে সরিয়ে সামনে নিয়ে যায়। আমি যখনই সামনে থাকাই আমি যেন 400 ভোল্টের শক খাই, কারণ আমার সামনে থাকা মেয়েটা আমি তো আর না চিনে পারলাম না, কারণ সামনে থাকা মেয়েটা যে অন্য কেউ না, ওই দিন কেক যে ফেলে দিয়েছিল যে মেয়েটার সাথে, যার কারণে ঝগড়া করেছি সেই মেয়েটা। মেয়েটাকে দেখার পর আমার যেন আত্মা কেঁপে উঠল। মেয়েটাকে এমন রূপে দেখবো আমি ভাবতেও পারিনি। আল্লাহ, কার মুখ দেখে যে আমি আজকে ঘুম থেকে উঠেছি আল্লাহ জানে। সকালবেলা মনে হলো আমি তো নিজের মুখ দেখেই নিজে উঠেছি, তাই তো এখন আমার এমন পরিস্থিতি। সামনে থাকা ছেলেটাকে দেখে আমি একটা মুচকি হাসি দিলাম। এই যে পিচি ছেলে, আজকে তো তোকে আমি একদম আমার হাতের কাছেই পেয়েছি। গত ওই দিনগুলোতে আমাকে সেই কথা শুনিয়েছিস না, আজকে কোথায় যাবি? তোকে দেখে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এই, এখানে যারা আছে সবাইকে আজকের জন্য মাফ করে দিলাম, সবাই চলে যা, শুধু তোরা 3জন থাক। কথাটা বলতে ছেলেগুলো ওখান থেকে চলে যেতে লাগলো, আর কিছু ছেলে তো এটাও বলতে লাগলো আফসোস ছেলেটা কি করেছে। নীলা আপুর সাথে যার জন্য আজকে ছেলেটার কি অবস্থা হবে আল্লাহ জানে। তখন আকাশ আমার কানে কানে বলতে লাগলো, কিরে ভাই, মেয়েটা এমন রেগে আছে কেন? তুই কি মেয়েটাকে আগে থেকে চিনিস, নাকি অন্য কিছু করেছি? ভাই সোজা করে বল, আমাদেরকে মারার ধান্দা করছিস নাকি? হ্যাঁ, তোরা মরবি কিনা জানি না, কিন্তু আমার মৃত্যু যে এই মেয়েটার হাতে আছে এটা আমি নিশ্চিত। ভাই হয়েছে নাকি একটু খুলে বল। দেখ, ঈশান তো এখনই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে রে, কখন যে হিসু করে দেয় আল্লাহই জানে। আকাশকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর আকাশ বলে ওঠে, তুই আমাদেরকে মারছিস আর নিজেও মরছিস, কিন্তু আমাকে এখন এমন একটা কিছু করতে হবে। আপু দেখেন, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো কিছুই করিনি, আমরা ভালো ছেলে। ও আমাদেরকে খারাপ বানিয়েছে, ওর সাথে আমরা চলতে চাইনি। হ্যাঁ ঠিক আছে, তোদের 2জনকে ছেড়ে দিলাম, তোমরা চলে যাও, ওর সাথে আমার বোঝাপড়া আছে। হরামজাদা 2টা আমাকে কিভাবে বিপদের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালালো। শুধু একবার এখান থেকে রক্ষা পাই, তারপর তোদের এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবে তোরা। নীলা, ছেড়ে দে না ওকে, ও কোনো দোষ করেনি। এখন তো ভার্সিটির মধ্যে যা হয়েছে বাইরে হয়েছে, এখানে ওকে কিছু করিস না প্লিজ, আমি তোকে বলছি, ওকে ছেড়ে দে। দেখ, আমি এখানে বিবি, এখানে সিদ্ধান্ত আমি নিই, তুই না। এখানে তুই যদি একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে এখান থেকে বের করে দেব। মিমার একটা কথাও বললো না, চুপ করে দাঁড়িয়ে রইল। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তো ভয়ে যেন আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। কি চান্দু, আজকে তুমি কোথায় যাবে? আজকে তো তোমাকে আমি আমার কাছে পেয়েছি, তাও আবার আমাদের ভার্সিটিতে। আজকে কি করবে? আজকে বেশি ট্যাপ করলে তো তোমাকে সোজা আমি চাঁদে পাঠিয়ে দেবো। মেয়েটার এমন ভয়ানক লোক দেখে আমি ভয় পেয়ে গেলাম। তখন মেয়েটাকে ভয়ে ভয়ে বললাম, আসলে ওই দিনের জন্য আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি এমন একটা কথার জন্য আপনি এত মন খারাপ করবেন, আসলে আমি বুঝতে পারিনি। সেটা বললে তো আমি তোমাকে ছাড়বো না। তুমি কি ভেবেছো তোমাকে এত সহজে আমি ছেড়ে দেবো?
প্লিজ, ভার্সিটিতে আমি প্রথম দিন, আমি এখানে কান ধরতে পারবো না। তোকে কানে কে ধরতে বলেছে? তুই আজকে থেকে আমার সিকিউরিটি। আমি যেখানে যাব তুই আমার সাথে ওইখানেই যাবি, বুঝতে পেরেছিস? মেয়েটার কথায় আমি যেন আকাশ থেকে পড়ে গেলাম। বলে কি, আমি কি মেয়েটার পুরো সিকিউরিটি হয়ে সারা জীবনের জন্য এখানে থেকে যাব নাকি? যত বছর এখানে তুই থাকবি তত বছর তুই আমার সিকিউরিটি হয়েই থাকবি, চলবি। আমি যা বলবো তুই তাই করবি, না শুনলে তোর গালে থাপ্পড় চলতেই থাকবে। আমি যে এখানে ভয়ে নাও বলতে পারছি না, হ্যাঁ বলতে পারছি না, কি বলবো? তখন আমি বলে উঠি, এটা কিন্তু একদম ঠিক না। সবাইকে র্যাগিং দেওয়া হয় একদিনের জন্য, আপনি না হয় আমাকে একদিনে দিতে পারেন বা 1 ঘন্টা। তার ফল এমন না যে আপনি আমাকে পুরো ভার্সিটি যত বছর থাকবো তত বছর ধরে রেখে দেবেন। এটা আমার রোল, আমি যা করব তাই হবে, তাই তোকে শুনতে আমি বাধ্য না, বুঝতে পেরেছিস? আমি আপনার কথা শুনতে কি জন্য যাব শুনি? আপনি বললে কি হবে নাকি? কি বলি তুই? আমার কথা শুনবি না মানে? আমার কথায় পুরো ভার্সিটির ছেলেদের সবাই উঠে বসে, আর তুই আমাকে আমার মুখের উপরে কথা বলছিস? হঠাৎ করে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লেগে যায়। কি করব? আমি কান্না করে দিলাম। হ্যাঁ, আপনি আমাকে এইভাবে মারতে পারলেন? ওই দিন না হয় আমি আপনাকে কিছু একটা বলেছি, তাই বলে আমার সাথে এমন করবেন? থাপ্পড় মারার পর ও কান্না করে দিল। ওর এমন বাচ্চার মতো কান্না দেখে আমি দেখে তো মনে মনেই হাসতে লাগলাম। আপনি অনেক পচা, আপনি আমাকে মেরেছেন। আমি তো শুধুমাত্র গতকালকে একটু দুষ্টুমি করেছিলাম, একটু রাগ হয়েছিল, কারণ কেকটা আম্মুর জন্য কিনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কান্না করা লাগবে না, কিন্তু আমি যা বলছি তা কিন্তু শুনতে হবে, না হলে। আচ্ছা, আর মারেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই তো, গুড বাই। তাহলে এখন তুমি নিজের ক্লাসে যাও। যাই হোক, বাচ্চা মুখে অভিনয়টা ভালোই হয়েছে, মেয়েটাকে পটানো গিয়েছে, কথাটা ভেবে একটু খুশি হলাম। আমি ওখান থেকে দৌড়ে পালালাম। কি রে, আমি তো ভাবলাম তুই ছেলেটাকে মনে হয় মেরে হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবি। তুই তো দেখে ছেলেটাকে ছেড়ে দিলি, কিছুই বললি না। আমি তো জানি না, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকাতে কেমন জানি না একটু মায়া লেগে। দেখি সাবধান, এটা কিন্তু আমার ক্রাশ। হাত দিয়ে ধরার চেষ্টা করবি না, হাত পড়ে যাবে। তাই নাকি? দেখা যাক। আমি মেয়েটা থেকে ওখান থেকে চলে আসি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। আমি এসে দেখি ক্যাম্পাসের মধ্যে আকাশ আর ঈশান দুজনে বসে গল্প করছে। মনে হচ্ছে আমার বিষয়টা নিয়েই। আমি ওদের কাছে যেতেই ওরা যেন ভূত দেখার মতো ভয় পেয়ে বলে ওঠে, কিরে, এটা কি আমাদের বন্ধু আবির নাকি? এই, ভালো করে দেখ তো, নাকি ওর ভূত? ও দেখি জিন্দা ফিরে এসেছে। আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে আমাদেরকে মারার জন্য ফিরে এসেছে। আমার তো একই কথা, ও কি আমাদের বন্ধু নাকি আমাদের তো মনে হচ্ছে না। আমার তো খুব ভয় লাগছে, ভালো করে তাকিয়ে দেখতো, এত ভয়ানক একটা মেয়ের হাত থেকে ও কিভাবে জিন্দা ফিরে আসতে পারে। হারামজাদা, মস্কারি তো ভালোই করিস। সত্যি আবির তুই? গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে উঠি, এবার কি মনে হচ্ছে আমি নাকি আমার ভূত? না বন্ধু, এবার মনে হচ্ছে এবার তুই সত্যি। আরে বলিস না, কোনো রকমে মেয়েটাকে পটিয়ে ওর থেকে বেঁচে এসেছি, নয়তো কি ডেঞ্জারাস একটা মেয়ে, ওর থেকে বাঁচার কোনোভাবেই সম্ভব হতো না। তাহলে তুই বেঁচে আসলি অবশেষে মেয়েটার হাত থেকে? ওসব বাদ দে, এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল আগে ক্লাসটা করে নেই। কথাটা বলে আমরা তিনজনে ক্লাসের দিকে হাঁটা তুললাম। এরপর অনেক খোঁজাখুঁজির পর আমাদের ক্লাসটা খুঁজে পেলাম। তিনজন ক্লাস শেষ করে এরপরে আমরা বের হলাম। তখনই দেখলাম ওই যে মেয়েরা আমার নামে মেয়েটার সামনে এসে হাজির। তখনই মেয়েটা আমাদের তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা তোমাদের বাসায় চলে যাও, তোমার বন্ধু আবিরের সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলা দেরি হয়েছে। হারামজাদা আমাকে রেখে এখান থেকে পালাতে 1 মিনিটও দেরি করলো না, এখান থেকে সোজা চলে গেল। হারামজাদা, তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। তোরা আপদে বিপদে ফেলে দিয়ে তোরা সবাই চলে পালালি। তখনই সামনে থাকা নীলা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলে উঠল, এখন তাহলে তুমি আমার সাথে ঘুরবে, যাবে, আমি যেখানে যাব সেখানে তুমি যাবে, এটাই তোমার শাস্তি। আর হ্যাঁ, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে তুমি পারবে না। এখানে এসেছি একটা মেয়ের সাথে প্রেম করো বলে, এই আশায়, কিন্তু দেখা যাচ্ছে এখন আমার কিছুই হবে না। কিরে, তুই আমার মনে মনে কি ভাবছিস? ঠিক করে বল, না হলে কিন্তু এখন আরেকটা থাপ্পড় লেগে যাবে।
আসলে আমি এখানে একটা প্রেম করতে চেয়েছিলাম। আমাকে কি তোমার একটা বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিবে? চুপ! আর একটা বার যদি এসব কথা বলেছিস না, তাহলে হাড্ডি ভেঙে একেবারে এখানে ফেলে দেবো। তোকে বললাম না, তুই শুধু আমার সাথেই হাঁটবি আর আমার সাথেই ঘুরবি, অন্য কোনো মেয়ের সাথে না। আমার জীবন যে পুরো বরবাদ হয়ে গেল, এটা আর আমার বোঝার কোনো বাকি রইল না। তারপর নীলার কথা শুনে চুপচাপ আমি পিছনে হাঁটা ধরলাম। মেয়েটা হাঁটতে লাগলো। ওই যে ওখানে সামনে বাদাম আছে, বাদাম নিয়ে আয়। নীলা তার ব্যাগ থেকে আমাকে একটা নোট দিয়ে কথাটা বলল। আমি আর কি করব, সামনে থেকে বাদামের দোকান থেকে বাদাম কিনে নিয়ে চলে আসি। নীলার আমি দুজনে বাদাম খেতে খেতে আর কথা বলতে বলতে হাঁটতেছি। নীলা তো আমি কি করি, কোথায় থাকি, কোন বাসায় থাকি, কে কি করে সবকিছু জানতে জানতে আমার মনে হচ্ছে সব হিস্টোরি জেনে ফেলেছে। আচ্ছা আবির, বলো তো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? মানে তুমি আজ পর্যন্ত কোনো রিলেশন করেছো? না, আমি তো আজ পর্যন্ত তেমন কারোর সাথে কথা বলিনি, বা আমার এমন কাউকে ভালো লাগেনি। তাহলে তো ভালো, আমি তো কোনো ছেলেকে আমার সাথে মিশতে দেই না। কথার মাঝখানে হঠাৎ করে নীলা মাঝ রাস্তার মধ্যে চলে আসে। একটা গাড়ি পেছন থেকে আসেছিল। আমি ওর হাতটা টেনে ধরে গাড়ি থেকে নিয়ে আসলাম, আর নীলা সোজা গিয়ে আমার বুকের উপর পড়ে গিয়ে বলল, আজকে আমাকে যদি আবি টেনে না ধরতো তাহলে কি অবস্থা হতো? আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখের মধ্যে কেমন জানি না একটা মায়া কাজ করে। মেয়েটা নির্লজ্জের মতো কিভাবে আমার দিকে তাকিয়ে রইল। এমনিতেই ক্রাশ খেয়েছি, তারপর সে আমার গায়ের উপর উঠে পড়েছে। এখন কি একটা ফিল হচ্ছে, কিভাবে বোঝাবো। ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই, এরপর বলে উঠি, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আমার কিছু হবে নাকি? তুমি না থাকলে আজকে হেডলাইনই হইতে যাইতাম। এক ছাত্রী রাস্তায় বীর গতি লাভ করলো। আপনি তো একটু আগেও হিরোইনের মতো ছিলেন, এখন দেখি ডায়লগও সিনেমার মতো। আমি তো একটু আগে ভাবছিলাম আপনাকে যদি ভয়ে ভয়ে দেখে থাকি, এখন তো দেখছি আপনাকে বাসাতে গিয়ে আমি মরার মতো অবস্থা। এই যে মুখ অনেক চলতেছে, মনে রাখিস এখন তোর শাস্তি বাড়বে। বাদাম খাওয়ানো, চা খাওয়ানো, আমার সাথে লাইব্রেরিটা যাওয়া, সব তোকে করতে হবে। হায় হায় হায়, আমি এখানে পড়াশোনা করতে এসেছি নাকি চা বিস্কুট কোম্পানির সার্ভেন্ট হতে? ঠাস করে কাঁধে এক চাপড় মারলাম। বললাম না বেশি কথা বলবি না, না হলে আবার গালে বাজবে। আল্লাহ, তুমি যদি একটু করুণা করতে, এই মেয়েটা যেন কোনোভাবে আমার আরেকটা সেমিস্টার পাশ করার আগেই গ্র্যাজুয়েট হয়ে যায়। আই, কি ভাবতেছিস? আবার প্রেম করার প্ল্যান করতেছিস নাকি? না না না, আমি তো এখনই ভয়ে আছি। এই প্রেম টেম আপনার মতো মানুষের জন্য। আমি তো এখনো সুস্থভাবে হোস্টেলে ফিরতে চাই। তোকে দেখে এখন একটু মজাই পাই, তাই বলি তুই এখন থেকে আমার সঙ্গী। আমি যেখানে যাব তুই সেখানেই যাবি। সঙ্গী মানে আমি এখন তারকা ছাগল, যেখানে গরু যায় আমি পেছনে ছুটবো। এই যে আমার মুখে কি কি সব ফিসফিস করছিস? না না, কিছু না। বাদাম আনতে যাবো নাকি? তুমি আমাকে বাসায় দিয়ে আসো, এখন আর ভালো লাগছে না। আমি নীলাকে ওখান থেকে ওর বাসায় দিয়ে আসি। এরপর বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করে, কি রে আজকে তোর দেরি হলো যে? আরে বলো না, কাজে ছিলাম, এজন্য দেরি হয়ে গেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এরপর আম্মু খাবার বেড়ে দিল। খাবার খেয়ে আমি আবার রুমে চলে আসি। হায় আল্লাহ, এই ভার্সিটিতে ভর্তি হয়েছি পড়তে, আর এখন তো নিজের জীবনটাই চলতেছে এই নীলা নামে ভূতের পেছনে। মেয়ে না, পুরো মাফিয়া। আজকে তো রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে, এখন না জানি আর কি কি করাবে। এমন সময় ফোনে মেসেজ আসে, নীলা কাল সকাল 8টায় খেতে আসবে, দেরি করবি না বুঝলি, আর ভালো করে ঘুমা, কাল অনেক কাজ আছে। হ্যাঁ রে ভাই, এটা দেখি প্রেম না, এটা তো জেল লাইফ। এমনকি গার্ডিয়ানেরও এমন নজরদারি করে না যেরকম এ করে। গেটের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখি, ঠিক 8টা বাজে, কিন্তু এই মেয়ের তো কোনো সময় জ্ঞান ছিল না কালকে। এখন দেখি আমাকে সময় মতো আসতে বলেছে। কি রে, আসতে দেরি করলি না? এটা দেখে তো একটু অবাকই হলাম। আরে আরে, আপনি কখন এলেন? আমি তো থাকি তোমার পেছনে, চোখে দিস না বটে, কিন্তু মাথার উপরে আমি সবসময় থাকি বুঝলি। হায় হায়, এই তো শুরু আবার মনমনিরা টাইপ ডায়লগ। আজকে আমার শপিং করতে যেতে হবে, তারপরে একটা গ্রুপ মিটিং আছে, তুই আমার সাথে যাবি। রীতিমতো চমকে, শপিং? আমি তো মেয়ে না, আমি কেন যাব? ঠাস করে কপালে একটা ঠোকা মারলাম। কথা বাড়াস না, যা বলছি তাই কর। আর হ্যাঁ,
টিফিন টাইমে আমার জন্য ক্যান্টিন থেকে সামোসা নিয়ে আসবি। আপনি কি সিরিয়াস? আমি কি আপনার পিয়ন নাকি? চোখ মেরে বলি, না তুই আমার পিয়ন না, তুই ব্যক্তিগত সহকারী, মানে পি মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন তো প্রেম নয়, নিজের আত্মপরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে। আমি কি আসলেই মানুষ, না এই মেয়ের প্রজেক্ট ফাইল? কিরে, তুই তো দেখি এখন ক্যাম্পাসে সেলিব্রিটি হয়ে গেছিস। যেখানেই যাই সবাই তোকে নীলাপুর নামে চেনে। আমি তো সেদিন লাইব্রেরিতে বই খুঁজছিলাম, পেছন থেকে দুইটা মেয়ে বলল, এই যে আবির না, ওই যে নীলা আপুর পেছনে পেছনে হাঁটে। ভাই আমি তো একাই লজ্জায় মরে গেলাম। হালকা বিরক্ত হয়ে, আরে ভাই আমি তো ইচ্ছে করে কিছু করিনি। মেয়েটা কি এমন জাদু করেছে যায় না, নিজের জীবনের রিমোট এখন ওর হাতে। মেসেজ দেখে ভাই সাহেব আমি গেলাম, আর না গেলে আবার নতুন কোনো শাস্তির তালিকা আসবে। এই যে দেরি করলি কেন? আমি কি 5 মিনিট আগে বলিনি? ট্রাফিক, মানে লাইনে ছিলাম, মানে ওইসব ভাইয়ারা স্যান্ডউইচ নিচ্ছিল। ওরে সরি। এখন তুই যদি আর দেরি করিস, আমি তোকে সকাল থেকে ক্যাম্পাসের চারপাশে 5 রাউন্ড হাঁটাবো, বুঝেছিস? মনে মনে হাঁটাবি তো, তাই না? এরপর তো ফিটনেস ট্রেনার বানিয়ে ফেলবি। আজকে বিকেলে আমার সাথে লাইব্রেরি যেতে হবে, একটা প্রেজেন্টেশনের রিসার্চ করব। তুই সব নোট লিখে নিবি। মানে আমি তো ই কমার্সে পড়ি, আপনার তো ইন্টারন্যাশনাল রিলেশন, আমি কেমনে? তুই আমার ছায়া হয়ে থাকবি। ছায়ার আবার সাবজেক্ট থাকে? মনে মনে, বাহ, সাবজেক্ট নেই কিন্তু পরীক্ষা তো আমার জীবন নিয়েই হচ্ছে। আবি, তোমার হাতে লেখার দাগ কম, তুমি কি রোজ লেখো নাকি? মানে আমি কম লিখি ঠিকই, কিন্তু মনে রাখি সব কিছু। মনে রাখিস। আমি কতবার বলেছি তুই আমার সাথে থাকবি, সেটাও মনে আছে? ও হ্যাঁ, সেইটা তো এখন আমার জাতীয় কর্তব্যের মতো। ঠিক আছে, আজ একটু মাফ করলাম। নোটগুলো নিয়ে বাসায় নিয়ে যাবি, স্ক্যান করে আমাকে দিবি, বুঝেছিস? মনে মনে, হে খোদা, আমি তো এখানে ক্যাম্পাসে ভর্তি হয়েছি, এখন তো দেখি অফিস বয়ের কাজ করছি। নীলার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি আজকের মতো। আমি বাসায় এসে ভাবতে লাগলাম, ওর সাথে আমার এমন লাগে কেন? আবিরকে কি আমি ভালোবেসে ফেলেছি? বুঝতেই পারছি না। কথাটা ভাবতেই কোলবালিশ জড়িয়ে ধরে শুধু ভাবতেছি আবিরের কথা, আর মনের অজান্তেই হাসি চলে আসছে আমার। বাসায় এসে রুমে যাব, তখনই পেছন থেকে আব্বু ডেকে বলে ওঠে, কিরে সারাদিন কোথায় থাকিস? দেখা তো কোনো খোঁজ খবর নেই। আর তোর আম্মু বলল তুই নাকি ঠিকমতো খেতেও আসিস না। কে বলল? আমি তো খেতে আসি, আমার নামে মিথ্যা কথা বলছে। তুই যে কত ভালো, তাই তো তোর মা তো মিথ্যে কথা বলেছে। আব্বুর আরও কিছু কথা শুনে উপরে চলে যায়। আমি আমার রুমে চলে আসি, এসে শুধু মনে মনে ভাবতেছি নীলার কথা। না, আর মনে হচ্ছে না ধরে রাখতে পারবো, তাই ভাবতেই আবিরকে সব কিছু বলে ফেলবো। তখনই আব্বু রুমে আসে। রুমে এসে বলে উঠে, কি হয়েছে মা? আজকে দেখি অনেক খুশি, কিছু হয়েছে নাকি? আব্বুকে সব কিছু খুলে বলি। সব কিছু শুনে আব্বু বলে, তোর চা ভালো লাগে? আমি কখনো তোর অমত হইনি। আব্বু কথাটা বলে চলে যায়। আমি শুয়ে পড়ি। মনে মনে, আজকে সকালে কিছু একটা খালি খালি লাগছে। নীলা বলল আসবে না, শরীর ভালো না। উফ, একটা দিন ওকে না দেখলে কেমন যেন অস্থির লাগে। ক্যাম্পাসে ঢুকেই চোখে পড়লো মেমকে, গেটের পাশে দাঁড়িয়ে যেন কারো জন্য অপেক্ষা করছিল। এই আবির, 1 মিনিট দাঁড়া। আরে মিম আপু, কেমন আছেন? ভালো আছি। তুই একটু আমার সাথে কথা বলবি? ক্লাস শেষে দেখা কর, ক্যান্টিনের পেছনের বেঞ্চে। হালকা অবাক হয়ে, ও ঠিক আছে আপু, আমি আসি। ক্লাসে এসে আবির চলে যায় ক্লাসে, কিন্তু মনটা কিছুতেই স্থির হচ্ছে না। হঠাৎ মনে পড়ে নীলা নেই আজকের ক্যাম্পাসে। তার জায়গাটা যেন হঠাৎ করে কেউ দখল করতে আসে নিজের মনে। মিম আপু কেন ডেকেছে? এমন তো কখনো হয়নি। হঠাৎ করে ব্রেঞ্চের পাশে বসতে বলেছে, মাথায় কিছু ঢুকছে না। মিম আগে থেকে অপেক্ষা করছিল। এই যে এত দেরি করলি কেন? না মানে ক্লাস একটু লম্বা হয়ে গেল, একটু থেমে যায়। বাতাসে হালকা একটা নীরবতা নেমে আসে। ক্যান্টিনের ভেতর থেকে হেসে খেলে আসা আওয়াজ এই জায়গাটাকে আরো চুপচাপ মনে করায়। আবির, তোকে কিছু বলার আছে। অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। চোখ বন্ধ করে তাকায়। আচ্ছা বলুন আপু। আমি তোকে পছন্দ করি আবির।
অনেক দিন ধরে। তোকে যেভাবে দেখি, যেভাবে তুই হাসিস, কেয়ার করিস, সবটা আমার ভালো লাগে। আমি চাই তুই আমার জীবনে থাকিস সব সময়, নিঃশব্দ হয়ে যায়। মিমের মুখে স্পষ্ট আবেগ, কিন্তু তার চোখে কেবল একটাই নাম ঘুরছে, নীলা। নিঃশ্বাস পেলে, আপু, আমি খুব সম্মান করি আপনাকে। আপনার মতো মানুষ আমার জীবনের কথা বলছে, এটাও বড় সৌভাগ্য। কিন্তু কিন্তু নরম গলায়, আপনি চেনেন ওকে? নীলাও আমার জীবনে একটা জায়গা নিয়ে ফেলেছে অনেক আগেই। মিম কিছু বলছে না, শুধু তাকিয়ে থাকে আমার মুখের দিকে। চোখের জল চিকচিক করে ওঠে, কিন্তু মুখে একটু অভিমান নেই। নীলা, ও তো কখনো কিছু বলেনি। আমিও বলিনি, কিন্তু ওর চিৎকার, রাগ, আদেশ সবকিছুর মাঝে এমন কিছু ছিল যা আমাকে আটকে রেখেছে। আমি নিজের অজান্তেই ওর হয়ে গেছি। জানি, ভালোবাসা কখনো জোর করে হয় না। তুই সৎভাবে বলেছিস, এজন্য তোকে শ্রদ্ধা করি আরো বেশি। কিছুটা অপরাধ বোধ নিয়ে, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপু। না, কষ্ট পেয়েছি ঠিক, কিন্তু রাগ না। কারণ তুই ঠিক করেছিস, নিজের ভালোবাসার প্রতি সৎ থেকেছিস। মিমাপু কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আমি স্পষ্ট মিমাপুর চোখের মধ্যে জল দেখতে পেলাম, কিন্তু আমি যে কিছু করার নেই। আমি ওনাকে ভালোবাসতে পারবো না। আমি যে নীলাকে ভালোবেসে ফেলেছি। আমি দাঁড়িয়ে এসব ভাবছিলাম, অমনি পেছন থেকে আকাশ এসে বলে ওঠে, কিরে, হয়েছেটা কি? দেখলাম মিম আপু কান্না করতে করতে চলে গেল। কি হয়েছে, কিছু বলেছিস নাকি? আকাশকে সবকিছু খুলে বললাম। তখন আকাশ আর ঈশান সবকিছু শোনার পর ঈশান আর আকাশ বলে ওঠে, তাহলে তুই কি নীলাভকে প্রপোজ করবি ভেবেছিস? আমার তো মনে হচ্ছে তোর নীলা আপুকে প্রপোজ করে দেওয়া উচিত। যেহেতু তুই তাকে ভালোবাসিস, তাহলে আর দেরি কিসে, প্রপোজ করে দিলেই ভালো হয়। কিন্তু ওর যদি আগে বয়ফ্রেন্ড থাকে তখন কি হবে? তুই বর্ণিত হবে না? আগে তো জানতে হবে ওনার আগে কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ভাই, প্রেম করার আগে চেকা খাওয়ার কথা বলিস না। এমনকি মন খারাপ তো হয়ে বসতে পারে। তাহলে একটু শপিংয়ে যাই, শপিং করে আসি। আবিরকেও কিনে দেবো কিছু একটা গিফট। মনে মনে তোকে যে আমি ভালোবেসে ফেলেছি, আমি তোকে আমার ভালোবাসার কথাটা এটা বলেই দেবো। যাই হোক, তাহলে বাসায় যাই। আজকে এমনিতেই মিমিয়াপুর সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গিয়েছে। কথাটা বলে হাঁটা ধরেছি বাসায় যাব বলে। তখনই মেইন রোডের সামনে একজনের সাথে দেখা, আর কেউ না, আমাদের কলেজের বান্ধবী শ্রাবণী। আমাকে দেখে জড়িয়ে ধরে, এরপর আমাকে বায়না করে বলে ওঠে, তোমাকে এখন আমার সাথে শপিংয়ে যেতে হবে। আমি এখন শপিং মলে যাব, তুমি এখন আমার সাথে শপিং মলেই যাবে। কি বলো? মাত্র ক্লাস শেষ করে আসলাম, এখন বলছো তোমার সাথে যাওয়ার জন্য? আমি কোনো কথাই শুনতে চাই না। তোমাকে আমার সাথে যেতে হবে, এতটুকু আমি বুঝি। এর চেয়ে আর বেশি কিছু না। কি আর করার, আমাকে যেতেই হলো। একটা বড় শপিং মলের সামনে আসলাম। এরপর শ্রাবণী তার নিজের মতো করে শপিং করতে লাগলো, আর ওর ব্যাগ সবকিছু আমি হাতে নিলাম। দেখো, এই শার্টটা তোমাকে অনেক ভালো লাগবে। আমি অনেক কথা বলা সত্ত্বেও আমার কোনো কথা না শুনে ও অনেক কিছু নিয়ে নেয়। এরপরও টাকা দিয়ে বের হয়। বাইরে এসে আমাকে শ্রাবণী জড়িয়ে ধরে বলে, অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, আমার সাথে তোমার এখানে আসার জন্য। কথাটা বললো ঠিক তখনই বিদ্যুতের গতিতে কেউ একজন এসেই, তোর কত বড় সাহস, তুই আবিরকে জড়িয়ে ধরলি? তোকে এই সাহস কে দিয়েছে? হঠাৎ করে নীলার আগমনে আমি কেমন জানি না আটকে উঠলাম। ও কোথা থেকে আসলো, আর এসেই হঠাৎ করে ওকে কেন থাপ্পড় মারলো? আসলে সবাই হা করে তাকিয়ে রইল। তখন নীলা আবার বলে ওঠে, কিরে, চুপ করে রইলি কেন? তুই আবিরকে জড়িয়ে ধরলি কেন? তুই আবিরের কি হোস? আপনার সাহস কী করে হয়? আমি আবিরের যাই হই না কেন, আপনি আমাকে থাপ্পড় মারার সাহস কোথায় পান? মাথাটা প্রচন্ড পরিমাণের গরম হয়ে যাচ্ছে। সবাই হা করে তাদের দিকে তাকিয়ে রইল। নীলা তখন আবার আরেকটা থাপ্পড় শ্রাবণীকে লাগাতে যাবে, আমি ওর হাতটা ধরে ফেলি। তোমার সাহস কি করে হয় ওর গালে হাত তোলার? আবির, তুমি আমার গালে হাত তুলেছো? আমি তো তোমাকে... চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না তুমি। আজকে যে কাণ্ড করেছো এটার জন্য আমি কখনো তোমাকে মাফ করব না। নীলাকে একটা কথাও বলতে দিলাম না। ঠিক আছে, আমি যেহেতু তোমাকে কষ্ট দিয়েছি, তাহলে আমি তোমাকে আর কখনো কষ্ট দেবো না বলে দিচ্ছি। কথাটা বলে নীলা কান্না করতে করতে ওখান থেকে সোজা চলে যায়। মেয়েটা কে ছিল? আমার গালে হাত তুলেছিল,
তুমি শুধু ওকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিলে। তখন শ্রাবণীকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর শ্রাবণী হাসতে হাসতে বলে, তাহলে তো ও অনেক কষ্ট পেয়েছে। ওইসব বাদ দাও, আমি ওকে আর আজ সবকিছু খুলে বলবো আর মাপ চেয়ে নেব। আজকে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই তখন আম্মু বলে ওঠে, কিরে বাবা, দেখি তোর মন খারাপ হয়েছেটা কি? আম্মুকে সবকিছু খুলে বল। আমি রুমে এসে তখন আম্মুকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আম্মু বলে ওঠে, মেয়েটাকে ভালোবাসিস, তাহলে মেয়েটাকে সবকিছু খুলে বলিস না কেন কিছু না হওয়ার আগে? তাই ভাবতেছি বলবো, এখন ক্ষুধা লেগেছে, তুমি খেতে দাও, আমিও ওপর থেকে ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে আমি উপরে চলে যাই। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু খাবার দেয়, আমি খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। নীলামা, তোর কি হয়েছে? তাড়াতাড়ি এখনই অ্যাম্বুলেন্স দেখো, নীলাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ও বিষ খেয়েছে। অফিসে বসে কাজ করছি, তখনই হাতে ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই, আমি এই শহরের হাই কমিশনার বলতেছি, আপনি কি আবিরের বাবা বলতেছেন? জি স্যার, আপনি এর মতো এমন একজন ব্যক্তি আমাকে কল করেছেন। আর আমার ছেলে কি এমন করেছে, কিছু করেছে যার জন্য আপনি আমাকে কল করেছেন অমন উপর মহল থেকে? আপনার ছেলে বেঁচে থাকার মতো অধিকার রাখে না। আপনার ছেলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, সব কিছু খুলে বলি। আমি শুয়ে আছি, তখনই দেখলাম অ্যাম্বুলেন্সের মতো কিসের সাইলেন্ট। ঘুম থেকে উঠে নিচে আসতে দেখলাম কতগুলো পুলিশ এসে হাজির, আর পুলিশের অনেকগুলো গাড়ি। তোর আব্বু এখনই বলেছে ওদের সাথে যাওয়ার জন্য। আব্বুর আবার কিছু হলো নাকি, এই ভয়ে আমি ওদের সাথে চলে গেলাম। এরপর ওরা আমাকে একটা হসপিটালের সামনে এসে নামিয়ে দিল। আমি হসপিটালের ভিতরে, আমাকে ওরা সাথে করে নিয়ে যায়। ওখানে দেখলাম আব্বু আর সাথে একজন লোক দাঁড়িয়ে আছে, পাশে একজন বৃদ্ধ মহিলা, আর আশেপাশে অনেক পুলিশ অফিসাররা। আমাকে আব্বু আসে দেখে হঠাৎ করে আমার কাছে এসে আমার কাঁধ ধরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, আজকে তোর জন্য নীলামা এমন একটা জায়গা পৌঁছেছে। আমি তো কিছুই বুঝলাম না। যখন নীলার বাবা এসে কান্না করতে 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 বলল নীলা সুইসাইড করেছে, আর পা যেন মাটিতে চলে যেতে লাগলো। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এর মধ্যে আকাশ, ঈশান সহ সবাই চলে আসে। এসে আমাকে বোঝানোর চেষ্টা করছে। ডাক্তার এখনো বের হচ্ছে না। বুঝতেছি না এখন কি অবস্থা। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার বের হয়। ডাক্তার বের হতেই আমাকে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমার নীলার কি অবস্থা, ওর কিছু হয়নি তো? ভয়ের কোনো কারণ নেই, আমরা সব কিছু ঠিক করেছি। এখন ওনার জ্ঞান ফিরেছে, আপনারা একজন গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি ভিতরের কেবিনে প্রবেশ করি। আমি কেবিনে যাই, গিয়ে ওর হাতটা জড়িয়ে ধরে বলে উঠি, এমন একটা কাণ্ড তুমি কেন করতে গিয়েছো? কি জন্য, কি দুঃখে তুমি এমন একটা কাজ করেছো? তোমার কিসের অভাব ছিল? হ্যাঁ, তোমাকে ওই মেয়ের সাথে দেখতে পেয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। আবির তোমার সাথে থাকলেও তোমাকে যে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। একটিবারও কি তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা? আর ওই মেয়েটাকে একটিবারও কি জিজ্ঞেস করেছো আমাকে? না, না বলেই কেন এমন একটা কাণ্ড করেছো? তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো আমার এই সিনিয়র আপুটাকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? তুমি কথা দাও আমাকে। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। এর মধ্যে আব্বু সহ নীলার বাবা মা সবাই ভিতরে প্রবেশ করে, আর সবাই হেসে বলে ওঠে, তাহলে বেয়াই, শুভ কাজে দেরি কিসের? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে বলে কথা, দুমদাম করে তো অবশ্যই। দেখতে দেখতে নীলা সুস্থ হয়ে যায়। এরপর সবাই মিলে একসাথে আমাদের বিয়েটা ধুমধাম করে দিয়ে দেয়। নীলাকে নিয়ে আমি চাঁদ দেখতে ছাদে উঠে পড়লাম। চাঁদটা আজ এত সুন্দর কেন মনে হচ্ছে? হয়তো তুমি সুন্দর হয়ে গেছো, চাই চাঁদকেও তেমন লাগছে। তুমি না একদম বদলে গেছো। তুমি আমার কাছে এইভাবেই থেকো সব সময়, চাঁদের মতো নরম, নিঃশব্দ, কিন্তু আলো দিয়ে ঘিরে রেখো আমাকে। তুমি কি সত্যি কখনো আমাকে ছেড়ে যাবে না? না, যতদিন চাঁদ উঠবে এই আকাশে ততদিন আমি থাকবো তোমার পাশে। তোমার চোখে আমি দেখি একটা নীলাভ স্বপ্নে রেখি, যেখানে আমার প্রতিটি সকাল তোমার হাসিতে রঙিন হয়ে যায়।
তুমি যখন হেসে তাকাও মনটা কেমন যেন লাগে। একটা পূর্ণিমার রাত যেন হঠাৎ জ্যোৎস্নায় ভেসে আসে। তোমার কণ্ঠে এক ধরনের সুর যা ঘুম ভাঙায় আমার গভীর দুপুর। তোমার প্রতিটা শব্দে লোকায় একটা কবিতা, একটা গল্প, একটা চাওয়া। আমি তোমার ছায়া হয়ে চাই পাশে থাকতে নীরবে। তুমি হাঁটলে আমি যেন পথ হই, তোমার ক্লান্তি ছুঁয়ে যায় আমার হৃদয়ে। তুমি বোঝো না, তোমার একচিতে স্পর্শে জন্ম নেয় সহস্র কবিতা, যার প্রতিটি শব্দে তুমি। তোমার অভিমানে আমি হারাই, তোমার ভালোবাসায় নিজেকে খুঁজে পাই। তুমি আছো বলেই তো জীবনটা এতটা মায়াবী লাগে। হয়তো একদিন তুমি বলবে, চলো হারিয়ে যাই দূরে কোথাও। আমি নিঃশব্দে বলবো, তুমি থাকলেই তো আমার পৃথিবী পুরোটাই। তোমার নামে লেখা প্রেমপত্র এই হৃদয়ে আজও বহন করি। প্রতিটি স্পন্দে বাজে শুধু তুমি। একটা প্রেম, একটাই তুমি, সারা জীবনের জন্য। এভাবেই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আর লাইক করে জানাবেন। গল্পটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।